আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমাদের প্রথমে যেটা জানতে হবে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইউনিটটা কি, সেটা হচ্ছে অবশ্যই টেস্টিস। এবার আমাদের যেটা জানতে হবে টেস্টিসের পজিশন। টেস্টিস প্রেজেন্ট থাকে আমাদের বডিতে, মানে যারা মেলদের ক্ষেত্রে, হিউম্যানের মেলদের ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে আউটসাইড অ্যাবডোমিনাল ক্যাভিটি। আউটসাইড প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা অ্যাবডোমিনাল রিজিয়ন কোনটাকে বলে, অ্যাবডোমেন কোনটাকে বলে। দেখো আমাদের বডিতে তো ডায়াফ্রাম মাসল থাকে, যেটাকে আমাদের রেসপিরেটরি মাসলও বলে। এই ডায়াফ্রাম মাসলের নিচের দিকে যে পোরশনটা থাকে আমাদের বডিতে সেটাকেই বলা হয় অ্যাবডোমিনাল রিজিয়ন। এইবার এটাকে আমরা কেন আউটসাইড অ্যাবডোমিনাল রিজিয়ন বলি, কারণ এটা অ্যাবডোমিনাল রিজিয়নে প্রেজেন্ট থাকে না, অ্যাবডোমিনাল রিজিয়নের আরো নিচের দিকে থাকে, সেই জন্য আমরা এটাকে অ্যাবডোমিনাল রিজিয়নও বলে সেটাকে, কিন্তু আউটসাইড মানে ইনসাইড না, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রেজেন্ট থাকে না এরা। এইবার যেখানে টেস্টিসটা প্রেজেন্ট থাকে সেই রিজিয়নটাকে বলা হয় পেলভিস। এইবার দেখো সেটা হচ্ছে পেলভিস নামটা কেন এসেছে। আমাদের বডিতে তো ভার্টিব্রাল কলাম আছে, বোন যেগুলো। এইবার ভার্টিব্রাল কলামের যেমন ভাগ আছে সার্ভিক্যাল, থোরাসিক, লাম্বার। এই যে ভার্টিব্রাল কলামগুলোর সামনে যেসব অর্গানগুলো থাকে সেই অর্গানগুলোর লোকেশন যখন আমরা বলি, দেখবে যে এই ভার্টিব্রাল কলামের নাম অনুসারে বলি। যেমন কি তোমরা যখন রেসপিরেশন পড়বে, রেসপিরেটরি সিস্টেম পড়বে, তখন দেখবে এই যে আমাদের ট্রাকিয়া আসে, ট্রাকিয়া এসে দুটো ভাগে ভাগ হয়ে যায় থোরাসিক রিজিয়নে। এইবার এরকম ভাবে নামগুলো হয়। তারপরে সার্ভিক্স রিজিয়নে যদি কিছু প্রেজেন্ট থাকে এইগুলো তখন এইভাবেই ডিনোট করা হয় যে কোনো পজিশনগুলোকে। ঠিক তেমনই পেলভিস রিজিয়নটা কি হচ্ছে, তার মানে কি আমাদের যে পেলভিক বোন থাকে, পেলভিক গার্ডল, তার সামনে হচ্ছে এই টেস্টিস প্রেজেন্ট থাকে, সেই জন্য এই রিজিয়নটাকে বলা হয় পেলভিস রিজিয়ন। এইবার আমাদের যে টেস্টিস থাকে, টেস্টিসটার একটা আউটসাইডে কভার থাকে, কভারটার নাম হচ্ছে স্ক্রোটাম। এইবার টেস্টিসটা কেন আউটসাইডে থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রেজেন্ট না থাকে, সেটার কারণ হচ্ছে কি টেস্টিস থেকে তো স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে স্পার্ম তৈরি হয়। এইবার কি আমাদের যে বডি টেম্পারেচার 37.4 মোর অর লেস, সেই টেম্পারেচারটা স্পার্ম তৈরির জন্য সুইটেবল না, তার থেকেও কম টেম্পারেচারটা স্পার্ম তৈরির জন্য সুইটেবল। সেই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্যই এখানে এক্সট্রা অ্যাবডোমিনাল রিজিয়নে প্রেজেন্ট থাকে। আর সেই যে স্ক্রোটাম লেয়ারটাকে ঘিরে রাখে, সেই স্ক্রোটামটা লেয়ারটার জন্যই 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার কম হয় টেস্টিসের সব সময়। এইবার টেস্টিসের আমাদের পার্টগুলো পড়তে হবে। প্রথম যেটা পড়লাম আউটসাইডে তো স্ক্রোটাম থাকে, স্ক্রোটামের ভেতরে টেস্টিসের লোব থাকে। এই যে লোবগুলোকে বলা হয় টেস্টিকুলার লোব। এরকম টেস্টিকুলার লোবের সংখ্যা মোটামুটি 250, মোর অর লেস 250। এইবার এই যে টেস্টিকুলার লোবগুলোর মাঝে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি সেমিনিফেরাস টিউবিউলস। এই সেমিনিফেরাস টিউবিউলসটাকে আমি ডিটেইলসে পরে বোঝাচ্ছি। সেমিনিফেরাস টিউবিউলসে অ্যাকচুয়ালি স্পার্মটা তৈরি হয়। এইবার সেমিনিফেরাস টিউবিউলসটা বাইরের দিকে যখন রিলিজ হবে একটা ডাক্টের মধ্য দিয়ে আসবে, এখান থেকে স্পার্মগুলো ডাক্টের মাধ্যমে বেরোবে। এই যে ডাক্টগুলোকে বলা হয় ফার্স্ট ডাক্টেরা। সেমিনিফেরাস টিউবিউলস থেকে যে ডাক্টগুলো বেরোচ্ছে তার নাম হচ্ছে রেটে টেস্টিস। এইগুলো বলার আগে আমি আরেকটা জিনিস বলে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আমরা যদি টোটাল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে যদি দেখি, আমরা 4টে ভাগে ভাগ করতে পারবো এই যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে। ফার্স্ট যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি, 1 নম্বর পাবো হচ্ছে টেস্টিস। 2 নম্বর যেটা পাবো সেটা হচ্ছে অ্যাক্সেসরি গ্ল্যান্ড, অ্যাক্সেসরি ডাক্ট। থার্ড যেটা পাবো অ্যাক্সেসরি গ্ল্যান্ড। ফোর্থ যেটা পাবো টেস্টিস, অ্যাক্সেসরি ডাক্ট, অ্যাক্সেসরি গ্ল্যান্ড।
এটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এই এক্সটার্নাল জেনিটেলিয়াটাকে পেনিস বলা হয়। এইবার আমাদের ফার্স্ট যেটা জানলাম টেস্টিস, তাহলে টেস্টিসের মাঝে কি থাকে? টেস্টিসের মাঝে থাকে সেমিনিফেরাস টিউবিউলস, টেস্টিকুলার লোব, এগুলো থাকে। এবার সেমিনিফেরাস টিউবিউলসটা যে ডাক্টগুলো দিয়ে বের হচ্ছে, ফার্স্ট ডাক্তার নাম হচ্ছে কি রেটে টেস্টিস। এটাকে একটা অ্যাক্সেসরি ডাক্ট। তাহলে ফার্স্ট অ্যাক্সেসরি ডাক্টের নাম হলো যেটা হলো রেটে টেস্টিস। তারপর দেখো রেটে টেস্টিস গুলো গিয়ে মিশছে আরো কি কম মানে কমন হয়ে রেটে টেস্টিস গুলো মিশে যে ডাক্ট তৈরি করছে সেটার নাম হচ্ছে ভাষা এফিরেন্সিয়া, সেকেন্ড ডাক্ট। এবার ভাষা এফিরেন্সিয়া গুলো দেখো, এই যে এগুলো হচ্ছে ভাষা এফিরেন্সিয়া। এই ভাষা এফিরেন্সিয়া গুলো মিশছে কোথায়? এই যে একটা কমন ডাক্ট যেগুলো তৈরি করবে সেটা হচ্ছে এপিডিডাইমিস। থার্ড যে ডাক্ট সেটার নাম হচ্ছে কি এপিডিডাইমিস। এই এপিডিডাইমিস এসে স্পার্ম অনেকটা সময় স্টে করে, মানে স্পার্মের ম্যাচুরেশন হয়। তারপর এপিডিডাইমিস থেকে স্পার্মটা এই যে ভাষা ডিফারেন্স হয়ে সেটা হচ্ছে রিলিজ হয় ইউরেথ্রাতে। ঠিক আছে, এটা মাথায় রাখো। তাহলে ফোর্থ যে ডাক্টটা পাবো সেটা হচ্ছে ভাস ডিফারেন্স বা ভাষা ডিফারেন্সিয়া, যেটা বলবেন নো প্রবলেম। এইবার আমাদের যেটা সিকোয়েন্সটা মনে রাখতে হবে। ফার্স্ট আসে কি রেটে টেস্টিস, যেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস থেকে যে ডাক্টটা বের হচ্ছে। তারপর সেই ডাক্টগুলো মিশে তৈরি করছে কি রেটে টেস্টিসের পর সেটা তৈরি করছে ভাষা এফিরেন্সিয়া। তারপর ভাষা এফিরেন্সিয়া মিলে তৈরি হচ্ছে কি এপিডিডাইমিস। এবার এপিডিডাইমিসটা তৈরি করছে কি ভাষা ডিফারেন্স। ভাষা ডিফারেন্সটা এসে যেখানে রিলিজ করে স্পার্মগুলোকে সেটার নাম হচ্ছে ইউরেথ্রা। মনে রাখবে ইউরেথ্রা হচ্ছে কমন পয়েন্ট যেখান দিয়ে ইউরেথ্রা হয়ে স্পার্মও রিলিজ হয়। স্পার্ম তো না, অ্যাকচুয়ালি স্পার্ম হচ্ছে সিমেন ফর্মে রিলিজ হয়। এইবার স্পার্মটা আর এইটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, এখানে থাকে হচ্ছে ইউরিন স্টোর। আমাদের ইউরিনারি ক্যানাল যেটাকে বলি সেটা হচ্ছে স্পার্ম সেদিক দিয়ে ইজেকশন হয়। এইবার তাহলে আমাদের যে ডাক্ট গুলো সেগুলো তো হলো। এইবার যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে গ্ল্যান্ড গুলো কি কি। ফার্স্ট যে গ্ল্যান্ডটা পাবো সেই গ্ল্যান্ডের নাম হচ্ছে সেমিনাল গ্ল্যান্ড। সেকেন্ড যে গ্ল্যান্ড পাবো তার নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। থার্ড যে গ্ল্যান্ডটা পাবো সেটার নাম হচ্ছে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এবার দেখো একটা কথা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কি পেলাম? এই সেমিনিফেরাস টিউবিউলস থেকে তৈরি হচ্ছে স্পার্মটা এখান দিয়ে আসলো, এই ডাক্ট দিয়ে এসে কোথায় এখানে আসার সময় মনে রাখবে এইখানে এই যে গ্ল্যান্ড গুলো আছে এই গ্ল্যান্ড গুলো সিক্রেশন অ্যাড হয় তখন। তাহলে এই যে স্পার্ম পেলাম, স্পার্ম along with গ্ল্যান্ডের সিক্রেশন সেটাকে বলা হয় সেমিনাল ফ্লুইড। মিলে তৈরি করছে কি সিমেন। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে সিমেনটা কি। সিমেন হলো কি স্পার্ম অ্যালং উইথ সেমিনাল ফ্লুইড। এইবার যে এই যে সেমিনাল ফ্লুইড না, সেমিনাল ফ্লুইড কি কি ক্যারি করে দেখো। একটা হচ্ছে ফ্রুক্টোজ, ক্যালসিয়াম আয়ন আর ভেরিয়াস এনজাইম। তাহলে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কি করে দেখো, স্পার্মটা যখন স্পার্মের তো একটা মোটিলিটি থাকে,
এই যে মোটিলিটিটাকে প্রোভাইড করে, মোটিলিটির জন্য তো একটা এনার্জি দরকার পড়ে, সেই এনার্জিটাকে প্রোভাইড করে হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজটা ব্রেকডাউন হয়ে এটিপি তৈরি করবে, সেই এটিপির জন্যই স্পার্মের মুভমেন্টটা হয়। একটা কথা মনে রেখো, আমাদের রেসপিরেটরি সিস্টেমে আমাদের যে সেলুলার রেসপিরেশন হয় সেইখানে গ্লুকোজের ব্রেকডাউন হয়, স্পার্মের ক্ষেত্রে কিন্তু সেটা ফ্রুক্টোজের ব্রেকডাউন হয়ে ওরা এনার্জি পায়। এরপর আসে ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নটা যাতে হেল্প করে তা হলো মোটিলিটি, স্পার্মের মোটিলিটিকে কন্ট্রোল করে। বিশেষ করে তোমার এই যে মোটিলিটি হওয়ার জন্য তো কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়, তো এই ব্যাপারটাকে ক্যালসিয়াম আয়ন পুরো কন্ট্রোল করে। এরপর ভেরিয়াস এনজাইমের মধ্যে মোস্টলি যেটা থাকে সেটা হচ্ছে প্রোটিনেসিয়াস এনজাইম, সেই এনজাইমগুলো হেল্প করে এই তোমার স্পার্ম, সেগুলো মিলেই তৈরি হচ্ছে কি সেমিনাল ফ্লুইড। এইবার সেমিনাল ফ্লুইড অ্যালং উইথ স্পার্ম, সেটাকে আমরা বলছি সিমেন। সিমেনটাই অ্যাকচুয়ালি এদিক দিয়ে রিলিজ হয়ে যায় এই ইউরেথ্রা দিয়ে। এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এক্সটার্নাল জেনিটেলিয়ার নামটা হচ্ছে পেনিস। এইবার দেখো এক্সটার্নাল জেনিটেলিয়াতে কি থাকে, এই যে যেগুলো দেখছো এগুলো হচ্ছে মাসল, আর এই যে টপে টপ টপ পোরশনটা একটু শোলেন হয়, স্লাইটলি শোলেন, সেইটাকে বলা হয় গ্ল্যান্স পেনিস। আর টোটালটাকে কভার করা একটা স্কিন থাকে টপে, সেই স্কিনটাকে বলা হয় ফোর স্কিন। এইবার এক্সটার্নাল জেনিটেলিয়ার পার্টগুলো তো তুমি দেখলে, তো তাহলে আমাদের যে মাসলগুলো মনে রাখবে, এই মাসলগুলো কিন্তু স্মুথ মাসল, যেগুলো কন্ট্রোলে থাকে না, এই মাসলগুলো। আর এই মাসলগুলোর একটা জিনিস হচ্ছে কি, এই মাসলগুলো যখন তোমার এই মাসেলের স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে, যার জন্য এই পেনিসটা হচ্ছে ইরেক্ট হয়ে যায়। এই পেনিসটা ইরেক্ট হয় অ্যাকচুয়ালি স্পার্মটা ইজেকশনের সুবিধার জন্য। এইবার এই যে এখানকে যে দু রকমের মাসেল থাকে, সেইটাকে যদি আমি এটাকে যদি পেনিসটাকে যদি আমি ট্রান্সভার্সলি সেকশন করি, তাহলে এইরকম পার্ট পাওয়া যাবে, যেখানে থাকে হচ্ছে দু রকমের মাসেলগুলো এরকম ভাবে থাকে। এই এই যে দু রকমের মাসেল দেখা যায়, এই মাসেলগুলোর নাম হচ্ছে এই যে নিচের যে মাসেলটাকে দেখছে এটার নাম হচ্ছে কর্পাস স্পঞ্জিওসাম, আর এই মাসেলটার নাম হচ্ছে কর্পাস ক্যাভার্নোসাম। এটাকে বলা হয় কর্পাস ক্যাভার্নোসাম, আর এইটাকে বলা হয় কর্পাস স্পঞ্জিওসাম। এইবার যেটা দেখো, এই যে কর্পাস স্পঞ্জিওসাম যেটা দেখছো, এর নিচ দিয়ে থাকে হচ্ছে এরকম ভাবে ইউরেথ্রাটা থাকে, এখান দিয়ে ইউরিনটা রিলিজ হয়। এই যে ইউরেথ্রাটা এটা দিয়ে ওপেন থাকে, এই নিচের এই যে মাসেলগুলো, এই মাসেলটার নাম হলো কর্পাস স্পঞ্জিওসাম, আর এই দুটো মাসেলের নাম হলো কর্পাস ক্যাভার্নোসাম। এইটা খুব ডিটেলসে পড়ো। এইবার দেখো, এইবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, এই যে সেমিনিফেরাস টিউবিলস দেখছো, ওইটাকে যদি দেখো সেমিনিফেরাস টিউবিলস এর নাম্বার হচ্ছে কি, প্রত্যেকটা টেস্টিকুলার লোবে মোটামুটি 1 থেকে 3টে সেমিনিফেরাস টিউবিলস থাকতে পারে। ধরো আমি ধরলাম 3টে সেমিনিফেরাস টিউবিলস থাকে, তাহলে আমি প্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে ধরো এখানে আমি আঁকছি, এটা কিন্তু ইউরিনারি ব্ল্যাডার, মনে রাখবে এটা ইউরিনারি ব্ল্যাডারের সাথে এর কোনো লিংক নেই, তবু আমি এখানে জাস্ট বোর্ডে ধরানোর জন্যই আমি এখানে ছবিটা আঁকছি, মানে এই সেমিনিফেরাস টিউবিউলসের। এই যে আমি 3টে সেমিনিফেরাস টিউবিউলস এঁকেছি। এইবার মনে রাখবে প্রত্যেকটা সেমিনিফেরাস টিউবিউলসে, একটা সেমিনিফেরাস টিউবিউলসে দু রকমের সেল থাকে। দেখো
এই যে দু রকমের সেল, এর মধ্যে দেখো এক ধরনের সেল আছে যেগুলো অনেক বড় হয় সাইজে, এই সেলগুলোর নাম হচ্ছে সার্টোলি সেল। লিখে দিই তোমাদের সুবিধা হবে তাহলে। এই যে বড় বড় যে সেলগুলো দেখছো, এই যে সেলগুলো বড় বড় সেল, এগুলোর নাম হচ্ছে সার্টোলি সেল। আর এই যে ছোট ছোট যে সেলগুলো দেখছো সেটার নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া। এই স্পারমাটোগোনিয়ার ক্রোমোজোম নাম্বার হলো 2n, মনে রেখো এটা। এই স্পারমাটোগোনিয়া থেকে একটা স্পারমাটোগোনিয়া থেকে 4টে স্পার্ম তৈরি হয়, ঠিক আছে, যাদের ক্রোমোজোম নাম্বার n। এটা মাথায় রেখো। এই সেলগুলো থেকে স্পার্ম তৈরি হয়। স্পার্ম যত তৈরি হবে সেটা ভেতরের দিকে চলে আসে, ভেতরের দিক থেকে রিলিজ হয় স্পার্মটা। তাহলে এখান থেকে এই দিকে মুভমেন্ট হবে, স্পার্ম যত ম্যাচিওর হবে এখান থেকে এখানে মুভমেন্ট হবে, দিয়ে ভেতর থেকে রিলিজ হবে এখান থেকে। আর এই যে তোমার যে সার্টোলি সেলগুলো আছে কি, স্পার্মটা যখন ডেভেলপমেন্ট হবে তখন স্পার্মগুলোকে নিউট্রিশন প্রোভাইড করে, ঠিক আছে। এরা হচ্ছে কি প্রাইমারি নিউট্রিশন প্রোভাইডার, পরবর্তীতে অন্য জায়গা থেকে নিউট্রিশন পেয়ে যাবে স্পার্মগুলো। যাই হোক, তাহলে এটা তো বুঝলে এই যে সেমিনিফেরাস টিউবিস গুলোর মাঝে যে তাহলে গ্যাপ গুলো থাকে, এই গ্যাপে কারা থাকে, এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে কারা থাকে, এই গ্যাপগুলোর নাম হচ্ছে কি ইন্টারস্টিচিয়াল স্পেস। কি বললাম গ্যাপগুলোর নাম? ইন্টারস্টিচিয়াল স্পেস। এই ইন্টারস্টিশিয়াল স্পেসে তাহলে যে সেলগুলো থাকবে সেই সেলগুলোর নাম হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল সেল। যে সেলের আরেকটা নাম হচ্ছে কি লেডিগের সেল, লেডিগ সেল। এই যে এখানে যে সেলগুলো থাকবে সেই সেলগুলোর নাম হচ্ছে কি লেডিগ সেল। লেডিগ সেল। এই লেডিগ সেল এর ফাংশন হচ্ছে কি টেস্টোস্টেরন হরমোন রিলিজ করা। মনে রেখো একটা সার্টেন এজ পর মেলদের, হিউম্যান মেলদের কিন্তু টেস্টোস্টেরন সবসময় রিলিজ হয় না। যেমন 12 থেকে 13 বছর পর কি হয়, এই লেডিগ সেলগুলো টেস্টোস্টেরন রিলিজ করে, বা টেস্টোস্টেরন আরেকটা নাম অ্যান্ড্রোজেন হরমোনও বলে অনেক জায়গায়। টেস্টোস্টেরনই তুমি মনে রাখো, এই টেস্টোস্টেরন যখনই রিলিজ হবে তখনই কি হয়, এই যে স্পার্ম তৈরিটা শুরু হয়ে যায়, স্পার্মের ম্যাচুরেশন হয়, তখনই কি আমাদের বডি থেকে সিমেন রিলিজ হয় মেলদের বডি থেকে। এইটার জন্য কত সময়টা হচ্ছে 12 থেকে 13 বছর। মেলদের ক্ষেত্রে একটু পিউবার্টিটা একটু দেরিতে আসে, ফিমেলদের ক্ষেত্রে একটু আগে আসে, ওই 1 বছর 2 বছরের ডিফারেন্সটা থাকে। তাহলে এই বুঝলে টোটালটা। তাহলে আমাদের প্রথম যেটা পড়তে হলো সেটা হচ্ছে কি টেস্টিসের স্ট্রাকচার, টেস্টিসটা। আর যেটা মনে রাখতে হবে সেটা ডাকগুলো সিকোয়েন্সটা পর 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 পর। তোমরা যারা নিট দেবে বিশেষ করে তাদের কিন্তু মানে এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে যে কোনটা আগে আছে কোনটা পরে আছে, এটা গোলালে হবে না। প্রথমে রেডি টেস্টিস, তারপরে হচ্ছে ভাষা এভিডেন্সিয়া, তারপর হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, সরি এইটা হচ্ছে কি এপিডিডাইমিস, তারপর আসছে কি ভাস ডিফারেন্স। এই 4টে জিনিস মনে রেখো। এইবার একটা ডিজিজ আছে, ডিজিজটার নাম হচ্ছে ক্রিপ্টোকর্টিজম। লিখছি ক্রিপ্টোকর্টিজম বলে একটা ডিজিজ আছে। এই ক্রিপ্টোকর্টিজম ডিজিজটা কি দেখো, এই যে টেস্টিসটা তো স্ক্রোটামে থাকে, সেটা হচ্ছে কি এক্সট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটি বা আউটসাইড অ্যাবডোমিনাল ক্যাভিটি। এইবার যদি এইটা যদি আউটসাইডে না প্রেজেন্ট থাকে, ডিরেক্ট অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে প্রেজেন্ট থাকে, সেইটা হচ্ছে কি সেটা একটা ডিজিজ, সেটা যে ক্রিপ্টোকর্টিজম। সেই ক্ষেত্রে এই ক্রিপ্টোকর্টিজম ডিজিজটা যদি থাকে সেক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস হওয়াটা কিন্তু খুব হবেই না বলতে গেলে চলে, মানে খুব এফেক্টেড হয় স্পার্মাটোজেনেসিসে। তাহলে কি এইটা মোটামুটি বাচ্চা বয়সেই
এটার 11 থেকে 12 বছরে এই প্রবলেমটা মোটামুটি শর্ট আউট করা যায় অপারেশনের মাধ্যমে। এই হলো তোমার টোটাল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তুমি আর